দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিনে বাংলার নিয়মিত আয়োজন আজকে ডক্টর অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান নিয়মিত প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কের সিনে বাংলা চ্যানেল থেকে। আর পবিত্র রমজান মাস উপলক্ষে সন্ধ্যা 7টার পরিবর্তে সন্ধ্যা 5টায় প্রচারিত হচ্ছে। আপনাদের সাথে উপস্থিত আছি আমি ডক্টর নাসরিন কাদের। আর আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শ্যামল বাংলা, একটি অনলাইন বাংলা পত্রিকার সৌজন্যে। আর দর্শক আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান আপনাদেরই স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর নিয়ে সাজানো। আর প্রতিটি অনুষ্ঠানে একজন বিশিষ্ট চিকিৎসক আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনাদেরই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দিয়ে আসছেন। আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত আছেন ডক্টর বর্ণালী হাসান। ডক্টর হাসান MBBS পাশ করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে, রেসিডেন্সি সম্পন্ন করেছেন ইন্টারনাল মেডিসিনের উপর সেন্ট জনস কুইন্স হসপিটাল। এরপর দীর্ঘদিন ধরে একই হসপিটালে নিউরোসার্জিক্যাল ডিপার্টমেন্টে হাউস ফিজিশিয়ান হিসেবে কর্মরত থাকার পর বর্তমানে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হিসেবে নিয়োজিত আছেন ওয়েস্ট স্কয়ার হসপিটাল। আসুন আমন্ত্রণ জানাই ডক্টর বর্ণালী হাসান। ডক্টর হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। ধন্যবাদ নাসরিন আপা আমাকে এখানে ইনভাইটেশন করার জন্য। এবং আমি সবচেয়ে প্রথমে আমাদের সিনে বাংলার সমস্ত কলাকুশলীকে এবং যারা সমস্ত অনুষ্ঠান অ্যারেঞ্জ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ আমরা কথা বলছি হাই ব্লাড প্রেশার এবং স্ট্রোক, দ্যাট মিনস উচ্চ রক্তচাপ এবং মস্তিষ্কের রক্তক্ষরণের সম্পর্ক। আসুন জেনে নিই একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর হাসান, আসলে আমরা তো সবাই জানি হাই ব্লাড প্রেশার মানে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, বাট হাই ব্লাড প্রেশারের সাথে যে স্ট্রোক, যেটা মস্তিষ্কের রক্তক্ষরণের সম্পর্কটা আপনি যদি আমাদের একটু সহজ করে বুঝিয়ে দেন। আসলে প্রথম থেকে বলি, যেটা আমাদের আমাদের মানে পৃথিবীতে সত্যিকার বলতে এখন আমেরিকায় 50 মিলিয়ন লোকের এই অবস্থাতে আমরা ভুগছি, যেটা উচ্চ রক্তচাপ। এখন ব্লাড প্রেশারটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি তখন আমাদের আস্তে আস্তে অনেক ধরনের কমপ্লিকেশন গুলো চলে আসে। ব্লাড প্রেশার নর্মাল যেটা হচ্ছে 140, আর হচ্ছে ডায়াস্টোলিক থাকতে হবে 90। ডায়াস্টোলিক মানে নিচেরটা, উপরেরটা 140, নিচেরটা হচ্ছে 90। তো এই দুইটার মাঝামাঝি মানে সবসময় আমাদেরকে মেনটেন করতে হবে আর কি। এখন ডিপেন্ড করবে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, তারপর আরো বেশি যখন বেড়ে যায় তখন সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, আর্জেন্সি, এগুলো সব আস্তে আস্তে একটা পর একটা আসতে থাকে। যখন ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হয় মানে প্রেশারটা যখন বেশি বেড়ে যায় তখন মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হতে পারে। এখন এটা মস্তিষ্কের মধ্যে আমরা জানি, আমার কাছে এটা একটা মডেল আছে। তো মস্তিষ্কে যেরকম এটাকে দেখি আমরা, যেরকম এটার অনেকগুলো সারফেস থাকে, অনেকগুলো পার্ট থাকে। যদি রক্তক্ষরণটা সামনে, পেছনে অথবা ডানে বায়ে ডিপেন্ড করবে কোথায় যদি রক্তক্ষরণ এবং কত বড়, সেইভাবে যতটুক এরিয়া আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হবে সেই এরিয়া হিসাবে আমাদের তখন মাথার সাথে যেহেতু সারাটা বডি রিলেটেড, সেইভাবে সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মনে করেন এক পাশে ডান পা বা ডাবা হাত বা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়তে পারবো না, বা ওদের ওখানকার সেন্সেশনে যেরকম প্যারালাইসিস হয়ে যাবে, নড়তে পারবো না, সে আস্তে আস্তে তখন একটা পর একটা ধরা পড়বে। যে সেই জন্য ব্লাড প্রেশারটা আসলেও মানে আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে, গুরুত্বপূর্ণ। ব্লাড প্রেশার থাকাটা যে খারাপ না, আমার ব্লাড প্রেশার আমার একটা রোগ, কিন্তু যদি আমরা কন্ট্রোল রাখতে পারি তাহলে এটা কোনো ব্যাপারই না। ওষুধের অনেক ধরনের ওষুধ আমাদের এখন পৃথিবীতে থাকে, যেটা আবিষ্কার আগে যেরকম ছিল না, কিন্তু এখন তো নানান ধরনের ওষুধ আবিষ্কার হয়েছে, সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের ব্লাড প্রেশার কেন বেড়ে যাচ্ছে, কেন বেড়ে যায় আমাদের ব্লাড প্রেশার? ব্লাড প্রেশার মূলত বাড়ার কারণ হচ্ছে নানান রকম। প্রথম থেকে বলতে গেলে প্রথম খাবারের হ্যাবিট যেরকম, তারপর ওজন যদি বেড়ে যায়, খাবার হ্যাবিট বলতে গেলে যেরকম খাদ্যাভ্যাস, আমরা যদি লবণ বেশি খাই, ভাত বেশি খাই, তখন আমাদের শরীরের স্থূলতার কারণে, মোটা হয়ে যাবার কারণে তখন আমাদের প্রেশার বাড়তে পারে। তারপরে খাবার, কি ধরনের খাবার খাই, যেরকম কোলেস্টেরল জাতীয় খাদ্য, তেলে ভাজা পোড়া জাতীয় খাদ্য, সেগুলোতে তখন ব্লাড প্রেশারের সাথে সাথে বা মানুষের যেরকম কোলেস্টেরলের পরিমাণটা বাড়ে, তখন ওরা করে কি ব্লাড প্রেশারের ভিতর, ব্লাডের যে নালীগুলার ভিতরে তখন ওগুলো জমে যেয়ে নালীগুলো তখন চিকন হয়ে যাবে, তখন এটা প্রেশারটা বাড়বে, কারণ প্রেশার তখন ব্লাড প্রেশারটা বাড়বে, সেগুলো কারণ। তাছাড়া মনে করেন আপনার শরীর নানান ধরনের স্ট্রেস পড়ে আমার কাজের কারণে,
অনেক স্ট্রেস পড়ে, স্ট্রেসের কারণে ব্লাড প্রেশার বাড়তে পারে। আমি যদি দর্শকদের জন্য একটু বলে দিই, দর্শক তার মানে আমরা জেনে নিচ্ছি ব্লাড প্রেশার হওয়ার কারণ হচ্ছে কোনো কারণে যদি আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। কোলেস্টেরল মানে হচ্ছে কিছু চর্বি জাতীয় জিনিস, সেগুলো রক্তের নালীগুলোর মধ্যে জমা হয়ে নালীগুলোকে চিকুন করে দিচ্ছে, যার ফলে যে ওখান দিয়ে যখন রক্ত সঞ্চালন হয় তখন প্রেশারটা বেড়ে যাচ্ছে। সেই জন্যই আমাদের ব্লাড প্রেশার হয়। তার মানে ব্লাড প্রেশার কমাতে হলে আমাদের শরীরে চর্বির পরিমাণ কম রাখতে হবে, কোলেস্টেরলের পরিমাণ কম রাখতে হবে। আবার কিছু কিছু জিনিস যেটা মনে করেন আমাদের কন্ট্রোলের বাইরে, আমার একটা নানান ধরনের যেটাকে বলে সেকেন্ডারি হাইপারটেনশন, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে কোনো ক্ষতিগ্রস্ত কোনো ডিজিজ যদি থাকে, ফিওক্রোমোসাইটোমা থাকতে পারে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে টিউমার থাকতে পারে, ওগুলা মানে তখন আমরা আবার রেনাল আর্টারি, কিডনির মধ্যে যে আর্টারি সেখানে একটু চিকন থাকতে পারে জন্মগতভাবে, সেইগুলো আসলে আমরা কন্ট্রোল করতে পারবো না। তখন ব্লাড প্রেশার মনে করেন জেনেটিক্স ভাবে বা বাবা মা বা বংশগত ভাবে আস্তে আস্তে তারা বংশগত কারণে শরীরের রক্তে উচ্চ রক্তচাপ, তারপর নানা ধরনের অসুখ বিসুখ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কারণে, কিডনি ফেলারের কারণে, তখন আমরা ওষুধের মাধ্যমে, সেগুলো আমাদের কন্ট্রোলে, সেগুলো বলবো সেকেন্ডারি হাইপারটেনশন। আচ্ছা আচ্ছা, যে একজন মানুষের যদি মনে করেন ব্লাড প্রেশার সাধারণত 120 এবং নিচে 80 অথবা 90 থাকে, তার যদি কোনো কারণে 150 অথবা 100 হয়ে যায় নিচেরটা, তাহলে কি তার স্ট্রোক অথবা মস্তিষ্কে রক্তক্ষরণের সম্ভাবনা আছে? তাদের মানে বেসিক্যালি বলতে গেলে যে ব্লাড, তখন আমরা বলবো যে তাদের এখন মানে ব্লাড প্রেশার আছে, হাই ব্লাড প্রেশার আছে, এটা বলবো। এখন কোনো কারণে এটা যদি মনে করেন বেশি হয়ে যায়, সিস্টোলিকটা 180-র উপরে, মানে উপরের প্রাটটা 180-র উপরে আর নিচেরটা 110, 120, 130 বাড়তে থাকে, তখন বেশি চান্স থাকবে মাথায় ব্লিডিং হওয়ার, রক্তক্ষরণ হওয়ার। আচ্ছা, তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তার ব্লাড প্রেশার নরমালে আছে কিনা অথবা বাড়তির দিকে যাচ্ছে? কিছু কিছু সিমটম ধরা পড়বে, পেশেন্টের নিজেই বুঝতে পারবে যে আমার শরীরটা আজকে খারাপ না। যেরকম প্রথম থেকে শুরু করলে বলো মাথার পিছনে, অনেক পেশেন্ট আসে মাথার পিছনে ব্যথা করে, হ্যাঁ, তারপর অনেকের বমি বমি ভাব লাগে বা বমি হয়, অনেকের চোখে ব্লারি ভিশন হয়, ঝাপসা ঝাপসা দেখতে থাকে, হ্যাঁ সেগুলা। তারপরে তার মাথা ব্যথা করতে পারে, হ্যাঁ, আর মাথা যদি মাথায় রক্তক্ষরণ হয় তখন তো তারা তীব্র মাথা ব্যথা নিয়ে আসবে, ইউজুয়ালি তারা আসবে তীব্র মাথা ব্যথা। এইগুলো সিমটম দেখে তারা বুঝতে পারবো আমরা। তাছাড়া মানুষ এখন তো ব্লাড প্রেশার মেশিন $20 দিলে কিনতে পারা যায়, নিজেরাও বাসায় যদি মাপি তখন বুঝতে পারবো। আর একবার মাপলে যদি বেশি হয় তখন কিন্তু আমরা বলবো না পেশেন্টটাকে যে আপনার ব্লাড প্রেশার, আমরা তখন তাকে নর্মাল, তার ফিজিওলজিক্যাল কন্ডিশনে নর্মাল একটা দিনে তার একবার ব্লাড প্রেশার নিব, তারপরে মনে করেন আরেকটা দিনে ব্লাড প্রেশার নিব অফিসে, দুইবারে যদি ব্লাড প্রেশারটা 2 বার বেশি পাই তখন তাকে আমরা বলবো যে হ্যাঁ আপনার ব্লাড প্রেশার আছে। আচ্ছা, একজন মনে করেন 35 অথবা 40 ইয়ার্স কোনো ব্যক্তি আপনার কাছে আসলো, আপনি 2 বার অথবা 3 বার আপনি তার ব্লাড প্রেশার বেশি পেয়েছেন, এখন তার প্রতি আপনার উপদেশটা কি হবে? তার প্রতি প্রথমেই আমরা ওষুধ আসলে দিব না, প্রথমে তাকে বলবো যেরকম লাইফস্টাইল মডিফিকেশন, খাদ্যাভ্যাস পরিবর্তন, তারপর তার লাইফস্টাইলের মধ্যে যেরকম তার বেশি স্ট্রেস কাজে থাকে, হ্যাঁ, তখন বলতে হবে যে কাজের পরিমাণ কম, তখন ঘুমের টাইমটা দিতে হবে, ঘুমাতে হবে, তার একটু এক্সারসাইজ করতে হবে, সপ্তাহে 5 দিন এক্সারসাইজ করতে হবে 1 ঘন্টা করে, সেই সমস্ত করলে তারপরে এগুলো হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। তারপর খাবার মডিফিকেশন, যেরকম অনেকগুলো ভাত খাই আমরা সাধারণত বাঙালিরা, ভাত খেতে বসলে দিনের পরে, আমাদের তখন চিন্তা করতে হবে যে আমাদের ক্যালোরি কাউন্ট করতে হবে আমাদের মোটা কমানোর জন্য, তখন খাদ্যাভ্যাসের মধ্যে যেরকম খাবারটা কন্ট্রোল করতে হবে, কম খেতে হবে, এবং খাবার টেবিলে বসলে ভাতের পরিমাণটাও কম, বিশেষ করে ভাতটা ব্রাউন রাইস খাওয়াটা বেস্ট হবে, হ্যাঁ, ওয়েট কমানোর জন্য। আর হলো সবজি থাকতে হবে, মাংস থাকতে হবে, হ্যাঁ, কিন্তু সবজির পরিমাণটাও বেশি। মাংসের মধ্যে আপনি যেরকম বেস্ট হচ্ছে চিকেন, মুরগির মাংসটা বেস্ট হবে, কিন্তু কোলেস্টেরল বেশি হয়ে যাবে যদি আমরা যদি খাসির মাংস বা গরুর মাংস বেশি খাই তখন। আর বুঝতে হবে যে রান্নাটা কিরকম করে আমরা রান্না করি, যেরকম আমরা যদি বেশি করে তেল দিই রান্না করি, সেই রান্নাটা খুবই মজা হবে, লবণ দিব খুবই মজা হবে, হ্যাঁ, হলুদ মরিচ দিব মজা হবে, কিন্তু মজার এগেনস্টে আমাদের প্রবলেম আসতেছে কি, আমাদের ব্লাড প্রেশারটা বাড়বে, ওজনটা বাড়বে, আস্তে আস্তে ওজন বাড়ার জন্য ডায়াবেটিস হবে, হ্যাঁ, মাথায় স্ট্রোক হতে পারে,
হ্যাঁ, তারপর হার্ট অ্যাটাক হতে পারে, ব্লাড প্রেশার বেশি পর থেকে হার্ট অ্যাটাকও হতে পারে। সেইগুলো সব চিন্তা আমরা যদি জানি যে এটার পরিবর্তে কি আসতে পারে আমাদের ভবিষ্যতে, হ্যাঁ কি ধরনের মানে আমাদের কমপ্লিকেশনটা হতে পারে, তখন আমরা বুঝবো যে এটা খাওয়াটা আসলে ঠিক না বা এক্সারসাইজ না করাটা ঠিক না, আমাদের আসলে বুঝতে হবে। ডক্টর হাসান, আপনি উল্লেখ করেছেন লবণের কথা। আমরা কিছু শুনে থাকি যে আমরা যদি লবণ বেশি খাই আমাদের নাকি ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা আছে। লবণ এবং ব্লাড প্রেশারের সম্পর্কটা আসলে কি? আচ্ছা, লবণটা হচ্ছে সুস্বাদু একটা খাবারের একটা পার্ট। লবণ ছাড়া তো আমরা খাওয়া অনেকে পছন্দই খেতেই পারি না, সত্য কথা বলতে। কিন্তু লবণটা যদি আমরা খাই তখন হয় কি সোডিয়াম থাকে আর ক্লোরাইড থাকে। তো শরীরের মধ্যে সোডিয়ামটা যখন ঢোকে, সোডিয়াম তখন আমাদের শরীরে পানিটাকে বের হতে দেয় না, তখন কিডনি ধরে রাখে পানিটা শরীরের মধ্যে। তখন লবণের সাথে সাথে পানি যখন থাকে, তো একটা মনে করেন পানির ট্যাঙ্কের মধ্যে যদি আমি বেশি করে পানি ঢোকাতে থাকি, তো এক পর্যায়ে ওটা তো ফাটবে। সিস্টেমটা আমাদের সার্কুলেটরি সিস্টেমটা তাই, একটা সীমিত সংখ্যক পরিমাণ পানি থাকতে পারে শরীরের মধ্যে, কিন্তু যদি আমাদের বেশি তখন প্রেশারটা বাড়ে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে লবণ পানিকে শোষণ করে, সেই জন্য শরীরে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। এটা যদি আমি একটু দর্শকদেরকে বুঝিয়ে দিই। দর্শক, আমরা আমাদের আগের অনুষ্ঠানগুলোতেও এই বিষয়টি আলাপ করার চেষ্টা করেছি, ব্লাড প্রেশার এবং লবণের সম্পর্ক কি। ডক্টর হাসান আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। লবণের কাজ হচ্ছে পানি শোষণ করা, কাজেই যত বেশি লবণ আমরা খাবো তত বেশি পানি শোষণ করবে এবং শরীরে পানিটা ধরে রাখবে। এবং ডক্টর হাসান বলেছেন একটি পাত্রের সাথে যদি আমাদের শরীরের তুলনা করি, একটি পাত্রের একটি ক্ষমতা আছে একটি নির্দিষ্ট পরিমাণ পানি ধরা, আমাদের শরীরও তেমন, শরীরও ক্ষমতা আছে নির্দিষ্ট পরিমাণ পানি ধারণ করা। কিন্তু আমাদের লবণ বেশি খাওয়ার কারণে যদি বেশি পানি শোষণ করে পানির পরিমাণ শরীরে বেড়ে যায়, তখনই আমাদের ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমাদের লবণও পরিমাণ মতো খেতে হবে। ডক্টর হাসান, আপনারা আর কি কি পাচ্ছেন? আপনাদের কাছে পেশেন্টরা সাধারণত কি কি সমস্যা নিয়ে আসছে? আমাদের হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, এটা মনে করেন এখান থেকে তারা আসে উপর থেকে, যদি বলি মাথা থেকে ধরি, এরকম মাথার ব্লিডিং নিয়ে আসতে পারে। হ্যাঁ, যে মাথার মধ্যে যে মাথা ব্যথা, মাথার ব্লিড হতে পারে, হসপিটালে যাওয়ার অবস্থা হতে পারে। তারপর যেমন চোখের মধ্যে ধরেন চোখে হয় কি ব্লাড প্রেশার যখন বাড়ে, চোখের পিছনে একটা আমাদের প্যাপিলিডিমা আমরা দেখতে পারি আর কি, ওখানে ইডিমা হয়ে যায়, মানে পানি জমে যায়, ফুলে যায় চোখের পিছনে, একটা নালীটা ফুলে যায়, রক্ত নালী ফুলে যায়। নালীর মধ্যে যেটাকে বলা হয় যে আর্টেরিয়াল হাইপারটেনশনে ওখানে নিকিং তৈরি হয়, মানে সহজভাবে আমরা যদি বলি পানি জমে যায় চোখের পিছনে, তখন ব্লাডি ভিশন হয় ওদের, যেরকম চোখে ঝাপসা দেখে। হ্যাঁ, চোখেরটা এটা। তারপর আপনি যদি নিচে আসেন যে ব্লাড ভেসেলস গুলা, হ্যাঁ ব্লাড ভেসেলস গুলা যদি তখন যদি আমাদের প্রেসার বেশি হয় তখন একটা অ্যানিউরিজম তৈরি হতে পারে। অ্যানিউরিজম বলতে গেলে যেরকম রক্ত বেলুনের মতন ফুলে যাইতে পারে, সেখান থেকে সেটা তখন বাস্ট করতে পারে, সেটা হলো অ্যাওর্টা হতে পারে। আচ্ছা, এবার আসি আমরা হার্টে। আমরা একটু পরে সেখানে যাচ্ছি। আমাদের সাথে একজন দর্শক চলে এসেছেন, শারমিন আছেন ফ্লোরিডা থেকে। শারমিন, বলুন আপনার প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো আপনার সাথে একটা কথা বলতে পারি? হ্যাঁ, শিওর, বলুন। শুনতে পাচ্ছি, আমরা দুজনেই শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি আমার হাজবেন্ডের ব্যাপারে একটু কথা বলতাম। আমার হাজবেন্ডের এজ 44। জি। তো ও মানে সামটাইমস তার প্রেশারটা নিচেটা 90 থাকে, উপরেটা 125 থাকে, বাট সবসময় থাকে, আমার মাঝে ঘুম থেকে ওঠার পরেও থাকে, বাট কন্টিনিউ না। তো আমরা লাস্ট ইয়ার বাংলাদেশে যখন গেছি তখন ডাক্তার দেখাচ্ছিলাম, তখন ডাক্তার বলছে মানে লাইফস্টাইল চেঞ্জ করতে এবং কিছু হাইপার টেনশন মেডিসিন দিচ্ছে। তো হাইপার টেনশনের মেডিসিন গুলো খাইনি, কিন্তু এখানে আসার পরও এরকম মানে উইকলি হয়, বাট কন্টিনিউ না। তো এবং একটা কথা বলি যে ও তো ভাত খেতে পছন্দ করে, হয়তো সারাদিন কিছু খায় নাই, কিন্তু পরে রাতের বেলা যখন খায় তখন একটু ভাত খায়। আচ্ছা, এটা আমার কোশ্চেন। আর আমি একটু ওনার সাথে কথা বলতে চাই, ডাক্তার আপনার সাথে একটু কথা বলতে। শুনতে পাচ্ছেন ডক্টর বর্ণালী? আসসালামু আলাইকুম। জি, আপনি বর্ণালী হাসান, রাইট? জি, আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন? হ্যাঁ, আসলে আপনাকে দেখি আমার হার্টবিট হচ্ছে, বিকজ আপনি মেবি ডাক্তার রিয়াজ ফিদা রুবেল যে তার ব্যাচে ছিলেন আপনি। হ্যাঁ, রিয়াজ উনি আমার দুলা ভাই এবং আমার কাজিন। আচ্ছা, যে মানে লাস্ট 2 মাস আগে মারা গেছে যে।
হ্যাঁ আমরা আপনাকে দেখে মানে আপনার এই জন্য আমি ফোন করলাম, এবং আমার এই প্রসঙ্গে আমার হাজবেন্ডের ইয়েটা আসছে। আচ্ছা তো আমার হাজবেন্ড তারই পেশেন্ট কি আমার দুলাভাই, তো আমার বড় বোনের হাজবেন্ড। আচ্ছা, আমরা খুব দুঃখিত আপনার বন্ধুর খবর শুনে। আমার বন্ধু না, উনি আমার দুলাভাই। দুলাভাই, আমরা খুবই দুঃখিত। ওনার যে ডাক্তার আছেন ওনার ইয়ারমেট ছিল। আমাদের ইয়ারমেট ছিলেন। আমরা খুবই দুঃখিত আপনার দুলাভাইয়ের খবর শুনে। আর আপনার হাজবেন্ডের ব্লাড প্রেশার কি কখনো 125-এর উপরে উঠেছে? নিচেরটা না, উপরেরটা? নিচেরটা হয়নি, উপরেরটা 125 ছিল, কিন্তু আচ্ছা। নিচেরটা 90 থাকে। আচ্ছা। 90 97 যাই হোক। বাট কন্টিনিউ না। হ্যাঁ। আচ্ছা, রিমোটটা দেখো। আপনার প্রশ্ন হচ্ছে আপনার হাজবেন্ড ভাত খেতে পছন্দ করেন, যেটা কিনা কার্বোহাইড্রেট, এবং কি করলে ওনার ব্লাড প্রেশার নরমালে থাকবে, তাই? আর কোন প্রশ্ন আছে আপনার? না না, এটা না, আচ্ছা, মাঝে মাঝে ঠিক অনেক আছে। মানে ওর এত বেশি মাথা ব্যথা হয় যে মানে আচ্ছা, ও বলে যে আমার উনি কি সেই কোনো ওষুধ খাওয়া হয়, খাচ্ছেন? মানে ব্লাড প্রেশারের জন্য কোনো ওষুধ খাচ্ছেন? মাথা ব্যথা হলো ওই ইয়া খায়। ব্লাড না, প্রেশার ওষুধ কিন্তু খাচ্ছেন ব্লাড না? প্রেশারের ওষুধ খাচ্ছেন না। না না, প্রেশার ওষুধ আচ্ছা। এখনো খাইনি। ওই যে বললাম যে রুবেল মানে আচ্ছা। বলছে যে খেতে ঠিক হবে না, আছে, আচ্ছা। প্রেশারটা মানে একটু ডায়েট ঠিক কন্ট্রোল বা আছে। এক্সারসাইজ করলে ঠিক হবে। অসংখ্য ধন্যবাদ, আপনি অনুষ্ঠানে দেখছেন এবং অনুষ্ঠানে ফোন করেছেন। আমরা আপনার খবরের জন্য খুবই দুঃখিত। আমরা জেনে নিচ্ছি আপনার স্বামী কি করলে আপনার স্বামীর ব্লাড প্রেশার নরমালে থাকবে। অসংখ্য ধন্যবাদ। ওনার স্বামী মাত্র 44 ইয়ার্স ওল্ড। ধন্যবাদ শারমিন, আপনার রুবেলের কথার জন্য, রুবেলকে মনে করে দেওয়ার জন্য সত্যি আমরা সত্যি দুঃখিত। ওর জন্য সত্যি আমাদের খুবই মন খারাপ সবার। আমরা সত্যি দুঃখ প্রকাশ করি আপনার সাথে। এখন আপনার হাজবেন্ডের যেটা ব্লাড প্রেশার 125 আর নিচেরটা হচ্ছে নিচে ডায়াস্টোলিক 90, এটা এখন আপাতত উনি যদি লাইফস্টাইলটা মডিফিকেশন করে, যেরকম খাওয়াটা আসলেও কমাইতে হবে। হ্যাঁ, যেরকম আপনি রাতে বেলা ওনাকে স্যুপ দিতে পারেন, হ্যাঁ, মুরগির স্যুপ দিতে পারেন, আচ্ছা। যেটা চিকেন কর্ন স্যুপ, এই ধরনের মানে স্যুপ, অথবা এখানে ভেজিটেবল সাথে ভাতের পরিমাণটা আপনি আস্তে আস্তে ভাত দেন, ওনাকে আপনি ব্রাউন রাইস দেন, বেস্ট হবে। ভাতটা একদম বন্ধ করতে হবে, ব্রাউন রাইস দিতে হবে ওনাকে। প্রথম প্রথম চেঞ্জ করা, আমাদের হ্যাবিট চেঞ্জ করা সত্যি কঠিন হয়, কিন্তু আসলে এখন আমি সবাইকে আস্তে আস্তে এনকারেজ করতেছি যে সবাই যেন ভাতটা পরিমাণ কমিয়ে ফেলে। হ্যাঁ, সবাই ভেজিটেবলের উপরে, ফ্রুটস এর উপরে, স্যুপটা যে চিকেন স্যুপ খাবার পরে, তারপরে কিন্তু আর বেশি খাবারের জায়গা থাকে না পেটে। আচ্ছা, হ্যাঁ, আমরা যদি সেটা কনসার্ন করি। আরেকটা কথা, উনি যেহেতু বয়সও কম, ওনার এখন থেকে কন্ট্রোল না করলে এটা আস্তে আস্তে বাড়বে, এটা কমবে না কিন্তু। হ্যাঁ, ওয়েটটাও বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। ওনাকে এক্সারসাইজ করতে হবে, সপ্তাহে 5 দিন 1 ঘন্টা করে এক্সারসাইজ করতেই হবে, অবশ্যই করতে হবে। তা অবশ্যই, তাহলে ওনাকে আর কোনো ওষুধ খাবার প্রয়োজন পড়বে না। অসংখ্য ধন্যবাদ ডক্টর হাসান, আপনি একটি চমৎকার কথা বলেছেন যে আসলে আমাদের উদ্দেশ্য হবে আমাদের পাকস্থলীটাকে কোনোভাবে ভরিয়ে ফেলা, এবং সেই ভরিয়ে ফেলাটা আমরা যেন কার্বোহাইড্রেট যেমন ভাত দিয়ে না ভরিয়ে যদি ভেজিটেবল দিয়ে ভরিয়ে ফেলতে পারি, তাইলে কিন্তু আমাদের খাবারের আমরা কন্ট্রোল করে ফেলতে পারবো। যাই হোক, আমাদের সাথে চলে আসছেন নুসরাত নিউ ইয়র্ক থেকে। নুসরাত, বলুন আপনার প্রশ্ন। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন আপনার প্রশ্ন। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম সালাম। আমরা আমি তো আপনার সাথে কথা বলবো। হ্যাঁ, বলুন বলুন। শুনতে পাচ্ছি। হ্যাঁ আপা, আমার মনে করছেন যে বলেন আপা। আমার পায়ের ঘোড়ালি ব্যথা, কিন্তু আমি ডাক্তার কাছে গেলাম, এক্সরে করলাম, কিছু ধরা পড়লো না। কিন্তু ওই ব্যথাটা কিন্তু সারাদিন ভালো থাকে, কাজটা সব করতে পারি, কিন্তু ঘুম থেকে উঠলে কিন্তু নিচে পাড়া দিতে পারি না। আমার 1 নাম্বার প্রশ্ন। আর 2 নাম্বার প্রশ্ন, আমার ডায়াবেটিস আছে, আমার বয়স 40, কিন্তু আমি কি রেগুলার চালটা খাবো না ব্রাউন চালটা খাবো? ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো প্রশ্ন করেছেন। আর ব্যথাটা আপনার পায়ের ব্যথাটা কি গোড়ালিতে নাকি গোড়ালিতে? জি আপা, পায়ের গোড়ালিতে। আর আপনার ডায়াবেটিস আছে, কিন্তু ব্লাড প্রেশার এখনো নেই, তাই? হ্যাঁ, ব্লাড প্রেশার এখনো নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জেনে নিচ্ছি। ধন্যবাদ নুসরাত, আপনি নিউ ইয়র্ক থেকে ফোন করছেন। আপনি আমাদেরকে আপনার যেটা পায়ে যেটা ব্যথা, ওটা আপনার আসলে দেখতে হবে কি জিনিসটা, মানে এক্সরে করতে হবে। এটা গাউটও হতে পারে, যেহেতু একটা সিঙ্গেল একটা জয়েন্ট হয়। গাউট মানে বাত ব্যথা হতে পারে। আমাদের বাঙালিদের মধ্যে
অসম্ভব মানে প্রবণতা থাকে এটা হওয়ার। আচ্ছা, আর আচ্ছা। সেকেন্ড কোশ্চেন যেটা উনি ওনার ডায়াবেটিস আছে, উনি হচ্ছে ঢাকা মানে কি ধরনের ভাত খাবেন সেটা প্রশ্ন ব্রাউন রাইস যদি উনি খেতে পারে এটা বেস্ট হবে ওনার জন্য, আচ্ছা। বেস্ট হবে। ব্রাউন রাইসে কি কার্বোহাইড্রেটের পরিমাণ কম হ্যাঁ, থাকে? মনে করেন আপনার 1/4 ক্যালোরি হয় সেটা। আমরা যদি 1 কাপ খাই ব্রাউন রাইস আমরা 4 কাপ খেতে পারবো অ্যাট লিস্ট। আচ্ছা, মানে সুতরাং আমরা যদি সবাই মানে যাদের ব্লাড প্রেশার আছে, আমাদের ডায়াবেটিস আছে বা যাদের ব্লাড প্রেশার নাই ডায়াবেটিস নাই, হ্যাঁ তাদেরও হবার সম্ভাবনা থাকে। আচ্ছা, আচ্ছা। তো সবাইকে আমরা যদি আমাদের সাদা সুন্দর বাসমতি চাল না খেয়ে আমরা ব্রাউন রাইসটাকে চেষ্টা করি, যেটা খেতে বেশি ভালো লাগে না যদিও, কিন্তু প্রথম থেকে বাচ্চাদের থেকে আমাদের হ্যাবিট যদি করি, হ্যাঁ করে ফেলতে পারি, আমাদের অনেক কিছু আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, আর পায়ের ব্যথাটা কি ওনার যেহেতু ডায়াবেটিস আছে সেই ব্যাপারে কি আপনি একটু কিছু বলে দিবেন? ডায়াবেটিসের জন্য এই সিঙ্গেল ব্যথার সাথে আমার মনে হয় না এটার সাথে রিলেটেড। হয়তো বা ওনার কোনো কোথাও ব্যথা পেয়েছেন বিফোর আগে কোথাও কখনো, অথবা এটা হতে পারে গাউট হতে পারে, অথবা কিনা আর্থ্রাইটিসের পেইন হতে পারে। যদি বাতের ব্যথা হয়ে থাকে ওনার কি করা উচিত হবে? উনি ওই যে মোট্রিন খাবেন, যেটা এখানে এনএসআইডি ব্যথার ওষুধটা মোট্রিন খাবেন। আর একটা ডাক্তার দেখাতে হবে, কেন এক্সরে করতে হবে। আচ্ছা দর্শক, নুসরাত আমরা জেনে নিলাম আপনার পায়ের ব্যথাটা গাউট অথবা বাতের ব্যথার কারণে হতে পারে, এজন্য আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি কোনো ব্যথার ওষুধ খেয়ে নেবেন। আর আপনার ভাতের কথা যেটা বলছিলেন, আপনি অবশ্যই সাদা রাইসের পরিবর্তে ব্রাউন রাইসের দিকে চলে যাবেন, এবং এটি প্রতিটি দর্শকের জন্যই আমাদের উপদেশ থাকবে, সবাই যেন আমরা ব্রাউন রাইস খাওয়ার অভ্যাস করে ফেলতে পারি। আমাদের সাথে আছেন এখন রিজানা নিউ ইয়র্ক থেকে। রিজানা, বলুন আপনার প্রশ্ন। হ্যালো হাই, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি জি বলুন। আমার আসলে দুটো প্রশ্ন ছিল, একটা আমার হাজবেন্ড সম্পর্কে আর আরেকটা আমার নিজের জন্য। জি বলুন। আমার হাজবেন্ডের ব্যাপারে যে প্রশ্নটা ছিল, আমার হাজবেন্ডের কিছুদিন আগে ধরা পড়েছে তার ডায়াবেটিস আছে এবং তার কোলেস্টেরল আছে। আচ্ছা। তো কোলেস্টেরলটা ওনার পিসিপি বলেছে যে 135। তো কোলেস্টেরলের জন্য অলরেডি সিনভেস্টেটয়েন একটা ওষুধ দিয়েছেন 20 মিলিগ্রাম, আর ডায়াবেটিসের জন্য মেটফরমিন 500 মিলিগ্রাম করে সে নিচ্ছে। কিন্তু যেদিন থেকে শুনেছে যে ওর এই সমস্যাগুলো আছে, ওর সাথে সাথে ওর লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছে। ও ব্রাউন রাইস খাওয়া শুরু করেছে, ও একেবারেই চিনি সুগার টাচ করছে না, হি ইজ ইন গুড শেপ। বাট আমার প্রশ্ন হচ্ছে আপা, যে ও যদি এরকম, আমরা জানি যে প্রথমে যখন কোলেস্টেরল 135 থেকে কোলেস্টেরল একটু বর্ডার লাইনে থাকে, ডাক্তার ঔষধ দেয় না, বলে যে লাইফস্টাইল চেঞ্জ করতে, কিন্তু ওর পিসিপি সাথে সাথে ওষুধ প্রেসক্রাইব করছে আর বলেছে যে ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ ওকে এই ওষুধগুলো খেয়ে যেতে হবে। ওনার বয়স কত? 34। আচ্ছা আচ্ছা। তো আমার প্রশ্ন হচ্ছে যে ওর লাইফে এই যে ওষুধগুলো নেওয়ার কারণে কোনো সাইড এফেক্ট হবে কিনা, যদি সে সম্পূর্ণরূপে ওষুধগুলো ডেইলি বেসিসে নেয়, আর ও যদি লাইফস্টাইল চেঞ্জ করে ওর কোনো সমস্যা হবে কিনা পরবর্তীতে অন্যান্য অঙ্গের উপরে। আরেকটা প্রশ্ন থাকবে, ওনার ফ্যামিলি থেকে কি ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার? জি, আমার ফাদার ইন ল ছিল, ওনার হাই ব্লাড প্রেশার ছিল, সেটা আমি শিওর। আরো প্রায় বলে যে ওর ঘাড়ে ব্যথা করে, যেটা বর্ণিলা অলরেডি মেনশন করেছেন আগে, ঘাড়ে ব্যথা করে, কিন্তু ডাক্তাররা বলেছেন যে ওর ব্লাড প্রেশার নেই। আচ্ছা, আর আপনার ব্যাপারে প্রশ্নটা বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আই এম অনলি 29 ইয়ার্স ওল্ড। জি জি। আর আমি খুব অল্প একটু কাজ করলেই, অল্প কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যেমন আমি সাধারণ একটু যদি ঘর ক্লিন করি, হাফ এন আওয়ার কাজ করার পরে আমার হাত শেক করে এবং আমার হার্ট বিট খুবই ফাস্ট, মানে একেবারে খুবই, আমার মনে হয় 80 এবং 85 থাকে। আপনার ওজন এবং উচ্চতা বলতে হবে। আচ্ছা, আমার 5 feet and half inch। জি জি। আর আমার ওজনটা হচ্ছে 125 পাউন্ড। এটা লাস্ট আমার মনে হয় 5 or 6 months বিফোর আমি দেখেছি। আমি রিসেন্টলি আমার ওজনটা আসলে পারফেক্টলি বলতে পারছি না। আচ্ছা, আপনার ওজন উচ্চতা ঠিক আছে, কিন্তু আপনার কখনো থাইরয়েড চেক করেছেন? থাইরয়েড লেভেল ঠিক আছে? থাইরয়েড চেক করিয়েছি, ওনারা বলেছে যে আমার পিসিপির কাছ থেকে উনি বলছে আমার থাইরয়েডে কোনো সমস্যা নেই, এবং পিসিপি বলেছে যে আমাকে আমার এই সমস্যাগুলোর সাথে সাথে আরো কিছু সমস্যা আছে, আমার মাঝে মাঝে সাফোকেশন হয়, মাঝে মাঝে মানে গা হাত পা খুবই শেক করে, বডি শেকিং। রক্ত শূন্যতা আছে কিনা?
এনিমিয়া? হ্যাঁ, এটাও আমার নাই, আমার রক্ত শূন্যতা নাই, এভরিথিং ইজ ফাইন। তো আমার পিসিপি আমাকে বলেছে যে আমাকে সাইকোলজিস্টের কাছে যাওয়ার জন্য। আচ্ছা, তো আপনি কি বলবেন যে আসলে আমার অল্প একটু পরিশ্রম করলে কেন আমার হার্টবিটটা বাড়ছে? আর একটা প্রশ্ন করে ফেলি, আপনি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছেন কিনা? না আপা, আমার কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা নাই, বরঞ্চ কিছু কিছু জিনিস নিয়ে আমি দুশ্চিন্তায় ছিলাম, বাট এগুলো রিলিজ আমি এখন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার দুটি প্রশ্ন করার জন্য, উত্তরটা জেনে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওনার হাজবেন্ড প্রথমে যে প্রশ্নটা ছিল 34 ইয়ার্স ওল্ড, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার ধরা পড়েছে, ওষুধ সারা জীবন খেতে হবে কেন, ওনার প্রশ্নটা ছিল। মিসেস রেজওয়ানা, ধন্যবাদ আপনি যে আমাদের কষ্ট করে অনুষ্ঠানটা দেখছেন উইকডেজে এবং রোজার মধ্যে। প্রশ্নটা দুটা প্রশ্নই খুব সুন্দর প্রশ্ন। আপনার হাজবেন্ডের যেটা বলছেন যে ওনার ডায়াবেটিস এবং কোলেস্টেরল 34 ইয়ার্স ওল্ড, আসলে এটা আমাদের ফ্যামিলিগতভাবে ফ্যামিলি প্রবণতা হিসাবে আসছে, ওনারটা জেনেটিক আসছে, ওনার বাবা মা ছিল, প্লাস ওনার হতে পারে যে খাদ্য অভ্যাস যেটা আগে থেকে এখন উনি চেঞ্জ করছেন, যেটা বলছেন যে ব্রাউন রাইস খাচ্ছেন উনি, তারপরে উনি এক্সারসাইজ করছেন কিনা, এগুলো সব ডিপেন্ড করবে। আর ওষুধ মেটফর্মিন শুরু করছেন, ঠিকই, এটাই ঠিক, সিমভাস্ট্যাটিন শুরু করছেন এন্ড মেটফর্মিন খাচ্ছেন উনি। সিমভাস্ট্যাটিনের সাইড এফেক্ট থাকতে পারে। আর আপনি যেটা বললেন ওনার কোলেস্টেরল লেভেল হয়তো বা 235 মনে হয়, সেটা 235 মনে হয়। আচ্ছা, আর একটা হচ্ছে ওনার কোলেস্টেরলের মধ্যে আর কি, আমি যেটা সবাইকে সুন্দর করে মানে রোগী দেখার সময় আমি বলি, কোলেস্টেরল 4 ভাই, হ্যাঁ ওরা 4টা ভাই, একটা ভাই দুষ্ট ভাই, একটা ভাই খুব ভালো ভাই। এখন হতে পারে যে ওনার দুষ্টু কোলেস্টেরল ভাইটা খুবই বেশি, সেই জন্য উনি আর কি শুধু 235 এর উপরে ভরসা করে মানে 20 মিলিগ্রাম সিমভাস্ট্যাটিন দেন। উনি অনেক কিছু দেখেছেন ডাক্তার আসলে। তো এটা খেতে হবে ওনার সারা জীবন, কারণ এটা যদি উনি কন্ট্রোল করে ফেলতে পারে তখন হয়তো বা আর খেতে হবে না। যদি উনি সত্যি কোলেস্টেরলটা কমাতে পারে, এক্সারসাইজ করতে পারে দিনে 5 দিন সপ্তাহে, হ্যাঁ তখন হয়তো বা খেতে হবে না। আর এটার সাইড এফেক্ট কি? হ্যাঁ, প্রত্যেকটা ওষুধেরই সাইড এফেক্ট আছে। প্রত্যেকটা, যেরকম আমরা যেরকম একটা টাইনল খাই, টাইনল খেলেও হতে পারে যে হাড্ডি থেকে যে রক্ত তৈরি হয়, হ্যাঁ রক্ত তৈরি না হতে পারে। আর প্লাস্টিক অ্যানিমিয়া আমরা কিন্তু পেশেন্ট পাই এটা, হ্যাঁ প্লাস্টিক অ্যানিমিয়া হয় যে রক্ত প্রোডাকশন হচ্ছে না, হ্যাঁ মানে সেটা প্রত্যেকটা রোগের ওষুধের একটা সাইড এফেক্ট থাকবে। প্রিভেন্ট করার জন্য সেজন্য মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন। সিমভাস্ট্যাটিনের জন্য উনি কি ওষুধটা খাচ্ছেন, সেটা কি সাইড এফেক্ট থাকে? এটা হচ্ছে মাসল পেইন হয়, মাসকুলার পেইন হয়, আচ্ছা, আবার লিভার এনজাইমগুলো বেড়ে যায়। কিন্তু যেহেতু সিমভাস্ট্যাটিন ব্লাড প্রেশার কমিয়ে রাখে, সেজন্য আপনারা সব সময় সিমভাস্ট্যাটিন প্রেসক্রাইব করে আসছেন। কোলেস্টেরলটা, হ্যাঁ এখন যেটা আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন ওরা বলে যেটা সিমভাস্ট্যাটিনটা মানে এতই ভালো, মানে হার্ট অ্যাটাক কমানোর জন্য, তারপরে শরীরের অনেক কঠিন কঠিন কমপ্লিকেশন গুলো কমানোর জন্য সিমভাস্ট্যাটিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্রাগ। তাহলে অসংখ্য ধন্যবাদ ডক্টর হাসান। দর্শক, আপনার জন্য বলে দিচ্ছি, আপনার হাজবেন্ডের জন্য হয়তো সুখবর আছে, যেহেতু উনি লাইফস্টাইল মডিফিকেশন অলরেডি করে ফেলেছেন, এবং উনি যদি এটা কন্টিনিউ করেন এবং নিয়মিত ব্যায়াম করেন এবং কোলেস্টেরল জাতীয় খাবার কম খান, হয়তো ওনার সারা জীবন ওষুধ খেতে নাও হতে পারে। আরেকটা প্রশ্ন ছিল যে ওনার যেটা পালপিটেশন হয় মাঝে মাঝে কাজ করলে, বা ওটা আমি প্রথমে মনে করলাম যে উনি মনে হয় একটু মোটা, কিন্তু ওনার তো বিএমআই মনে হয় ঠিক আছে, হ্যাঁ ওনার কোনো প্রবলেম নেই। ওনার যেরকম আমি আরেকটা চিন্তা করছিলাম, যেহেতু কম বয়স ওনার প্যালপিটেশন, আরেকটা চিন্তা করছিলাম যেটা হার্টের কোনো প্রবলেম থাকতে পারে। আচ্ছা, ওনার একটা ইকেজি করানো উচিত, ইকোকার্ডিওগ্রাম করা উচিত, হ্যাঁ প্রাইমারি ডাক্তারের কাছে। এগুলো কোনো দুশ্চিন্তা নেই বলেছেন, এনিমিয়া, থাইরয়েডটা উনি বলছেন থাইরয়েড নরমাল। হ্যাঁ, আরেকটা হচ্ছে প্যানিক অ্যাটাক কিনা, সেটা আমি চিন্তা করছিলাম, যেটা আপনার সাবজেক্ট। আচ্ছা আচ্ছা, ওনাকে অলরেডি কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে চলে যেতে বলছে, সেটাও হতে পারে, হ্যাঁ কারণ বয়স কম, তাতে হয়তো বা প্রথমে ডায়াগনোসিস ছিল না, আগে নতুন করে এটা আবিষ্কার হতে পারে। অসংখ্য ধন্যবাদ দর্শক। তাহলে আপনার শেষে যে ডক্টর হাসান যেটি বললেন, যেহেতু আপনার কোনো সমস্যা নেই, ডায়াবেটিস অথবা হাই ব্লাড প্রেশার, অ্যানিমিয়া এবং থাইরয়েডের সমস্যা নেই, প্যানিক অ্যাটাক বলে একটা জিনিস আছে, যেটাতে আমাদের খুব হার্টবিট বেড়ে যায় কোনো একটি কারণে, যেটার জন্য আপনাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে ইকোকার্ডিওগ্রাম হবে। আর ডক্টর হাসান বলেছেন আপনাকে অবশ্যই একটি হার্টের জন্য ইকেজি করিয়ে নিতে হবে। ডক্টর হাসান, আমরা চলে যাচ্ছি একটা ছোট বিরতিতে। দর্শক, যাচ্ছি ছোট্ট বিরতিতে, বিরতির পরপরই ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।
বিরতির পর আবার ফিরে আসলাম। আজ আমরা কথা বলছি ডক্টর বর্ণালী হাসান, আর আমরা কথা বলছি হাই ব্লাড প্রেশার অ্যান্ড স্ট্রোক অথবা উচ্চ রক্তচাপ এবং মস্তিষ্কের রক্তক্ষরণের সম্পর্ক। বিরতির পরপরই আমাদের সাথে আছেন ফ্লোরিডা থেকে কোহিনুর, টেক্সাস থেকে কোহিনুর, বলুন আপনার প্রশ্ন। আপু, আসসালামু আলাইকুম আপু। আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলুন। আমার ডায়াবেটিস আছে। জি জি। 4 বছর ধরে। আচ্ছা। আমার বয়স 42। আর জি বলুন। শোনা যাচ্ছে না। হ্যালো, লাইনে আছেন? আর আমার প্রেসার যখন আমি বাসায় মাপি, সবার উপরে যাচ্ছে হচ্ছে 114 উপরেরটা, আর নিচেরটা হচ্ছে 77। আচ্ছা। আর যখন আমি ডাক্তারখানা যাই তখন আমার ব্লাড প্রেসার হয়ে যায় 142 এরকম উপরেরটা বেড়ে যায়। আচ্ছা। আর হার্টবিট আমার বাসায় অনেক বেশি থাকে, 106 হয়ে যায়। এটা কেন আপু? আচ্ছা, বাসায় কি আপনার সব সময় 114 কাছাকাছি থাকে? হ্যাঁ, না সবসময় থাকে না, কখনো 109 হচ্ছে, কখনো 111, কখনো 95 হচ্ছে। কিন্তু ডাক্তারের কাছে গেলেই বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারখানায় গেলেই বেড়ে যাচ্ছে। এই জন্য ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, ওটার জন্য আমার হার্টে এরকম ব্যথা শুরু হয়েছে। ডাক্তারখানা আমি ফোন করেছি, উনি স্টপ করতে বলছে। উনি বলছে যে আমার কোথাও কার্ডিওলজিস্টকে দেখানোর জন্য। কিন্তু আমার হার্টবিট কিন্তু বাসায় অনেক হাই, 94 কখনো হচ্ছে, কখনো 93, কখনো 106 এরকম। 42 বছর বয়স। কেন বেড়ে যাচ্ছে? আপনার ওজন? প্রেসার আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, তার আগে একটু জেনে নিই আপনার ওজন এবং উচ্চতা। আচ্ছা, আমার ওজন হচ্ছে 130 এখন, 130 পাউন্ড, আর উচ্চতা হচ্ছে 4'11". 4'11", 130। আচ্ছা, আপনার ডায়াবেটিস আছে বলেছেন এবং ব্লাড প্রেশার আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, উত্তরটা জেনে নিচ্ছি। 44। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত দূর থেকে কষ্ট করে ফোন করছেন, আমাদের অনুষ্ঠানটা দেখছেন। যেটা আপনার বলছেন খুবই সুন্দর প্রশ্ন, কিন্তু এটা যে হোয়াইট কোট হাইপারটেনশন, এটা অনেকে যেটা হয়, আমারও অনেক পেশেন্ট থাকে। যখন আমার অফিসে আসেন ওনাদের প্রেসার বেড়ে যায়। তারপরে যদি অনেকক্ষণ বসাই আমি, যে আপনি একটু ওয়েট করেন, বসেন আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার যদি আমরা মাপি তখন নরমাল হয়ে যায়। তো হয় কি, উনি প্রথমে যখন হসপিটাল বা অফিসে আসে তখন ওদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমার প্রেসারটা মনে হয় নরমাল থাকবে না, অথবা ডাক্তারের জন্য একটা ফোবিয়া থাকতে পারে, ভয় থাকতে পারে, তাতে প্রেসারটা বেড়ে যায়। এইটা যদি আমি একটু বলে দিই, ডক্টর হাসান বলেছেন হোয়াইট কোট হাইপারটেনশন মানে হচ্ছে আমরা যখন ডাক্তাররা হোয়াইট কোট পরে থাকি, অনেকের হোয়াইট কোট দেখলেই ভয়ের কারণে ব্লাড প্রেসার বেড়ে যায়। কিন্তু ডক্টর হাসান বলেছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর, 1 ঘন্টা 2 ঘন্টা পর, তখন হয়তো ব্লাড প্রেসারটা থাকবে না। সেক্ষেত্রে আপনারা কি করেন? না, আসলে ওনার জন্য কোনো ওষুধ মানে দেবার কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা। হ্যাঁ, এটা ওনাকে মানে ডিসেনসিটাইজেশন হতে পারে, যেটা আস্তে আস্তে উনি কয়েকবার যেতে যেতে হয়তো বা কয়েক বছর পরে বা 2-1 মাস পরে সেকেন্ড থার্ড ভিজিটে তাদের নরমাল হয়। কিন্তু আমি কিন্তু পেশেন্ট পাই যাদের কখনোই আর নরমাল হয় না, সব সময় বেশি থাকে ডাক্তারের কাছে আসলে। তাহলে ওনারা যদি বাসায় রেগুলার চেকআপ করেন তাহলে তো সেটা, বাসায় যেটা উনি চেকআপ করতেছেন সেটা ঠিক আছে, অথবা ওয়ালগ্রিনে কোনো একটা ফার্মাসিতে যে উনি মাপেন, সেটাই ওনার নরমাল ব্লাড প্রেসার হবে। আর ওনার ওজন অনুযায়ী, উচ্চতা অনুযায়ী ওজন কিন্তু একদম ঠিক আছে, একদম ঠিক। কিন্তু ওনার যেটা বলছে, ওনার প্যালপিটেশন হয়, ইভেন বাসাতেও কিন্তু ওনার প্যালপিটেশন, ওনার একটা ইকেজি করতে হবে। ইকেজি? হ্যাঁ, ব্লাড প্রেসার চেকআপ করতে হবে বাসায়, আর ইকেজিটা করলে বুঝতে পারবো যে কেন, কি ধরনের প্যালপিটেশন হচ্ছে আর কখন হচ্ছে। এমনও আছে আমাদের যেরকম হলটার মনিটর, আমরা 24 ঘন্টার জন্য ইকেজি করতে পারি। হ্যাঁ, আবার আরেকটা লেটেস্ট যেটা আসছে, যখন ওনার পালপিটেশন হবে উনি বাটনটা প্রেস করবে তখন ওটা রেকর্ড হবে। হ্যাঁ, সেটা 24 ঘন্টা না 72 ঘন্টা পর্যন্ত করা যাবে। সুতরাং এইগুলা দিয়ে ওনার দেখতে হবে যে কখন হচ্ছে বা কখন হচ্ছে না। হ্যাঁ, 24 আওয়ার মনিটর অথবা 72 আওয়ার মনিটর করতে হবে। দর্শকের জন্য যদি একটু বলে দিই, দর্শক কোহিনুর, আপনার জন্য ভালো খবর যে আপনার যেহেতু ব্লাড প্রেসার শুধু ডাক্তারের কাছে গেলেই বেড়ে যাচ্ছে, আপনার হয়তো কোনো ব্লাড প্রেসার নেই। আর আপনার যেহেতু হার্টবিট বেড়ে যাচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, হলটার মনিটর নামে একটি যন্ত্র পাওয়া যায়, ওটা আপনি ডাক্তারের কাছে গেলে আপনার ডাক্তার ওটাকে দিয়ে দিবে। আপনি 24 ঘন্টা ওই যন্ত্রটা পরে থাকবেন এবং সেটি আপনার হার্টকে মনিটর করবে। ওইটি দিয়ে আমরা বুঝতে পারবো আমরা ডাক্তাররা কিভাবে কি হচ্ছে আপনার শরীরে। আর অবশ্যই একটি ইকেজি করিয়ে নেবেন। অসংখ্য ধন্যবাদ। আর যদি কখনো ওনাকে একটা অ্যাডভাইস, কখনো যদি বুকে ব্যথা হয়, কোনো বুকে চেস্ট পেন হয় বা ব্যথা হচ্ছে বা হাতে একটু অবশ লাগছে বা সেন্সেশন ডিফারেন্ট,
ওনার অবশ্যই সাথে সাথে ইমার্জেন্সি রুমে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর হাসান, চমৎকার একটি বিষয়। দর্শক কোহিনূর এবং সাথে অন্যান্য দর্শকদের উদ্দেশ্যেও বলে দিচ্ছি, আপনাদের যদি কখনো যাদের ব্লাড প্রেশার আছে তাদের যদি বুকে ব্যথা হয় এবং সাথে বাম হাত ব্যথা করে, তাহলে কিন্তু আপনাদের সাথে সাথেই হসপিটালে ইমার্জেন্সিতে চলে যেতে হবে, কারণ এইটি কিন্তু একটি হার্ট অ্যাটাকের লক্ষণ। আমাদের সাথে আছেন এখন মৌলি, ফ্লোরিডা থেকে। মৌলি, বলুন আপনার প্রশ্ন। মৌলি, আমার দুইটা কোয়েশ্চেন আছে। জি জি জি। আমার একটা, আমার আন্টির। আমার কোয়েশ্চেনটা বলি। জি বলুন। আমার এজ 23। জি জি। আর আমার হাইট 5'4". জি জি। আর ওয়েট 144। আচ্ছা। আমার যেটা হয় যে সবসময় এভারেজে আমার প্রেশারের নিচেরটা লাইক মোর দ্যান 80 থাকে, 78, 79, 82, 83 এরকম। আচ্ছা। সামটাইমস ইট গোজ লাইক 95 এরকম কিছু। আচ্ছা। আর উপরেরটা মোটামুটি 110, 120 ভিতর থাকে, ওটা খুব বেশি যায় না। আর আমার হার্টবিটটা সব সময় খুব বেশি থাকে, লাইক 93, 4 এরকম যায়, মাঝে মাঝে 100 ক্রস করে। আচ্ছা আচ্ছা। আপনার কি রাতে ঘুম হয় ভালো? রাতে ঘুম হয়? আমার দেখা যায় আমি একটু লেট নাইটে ঘুমাই। আচ্ছা আচ্ছা। একটু আবার ঘুম থেকে উঠে একটু দেরিতে। ঘুম থেকে উঠে দেরিতে। আসলে আপনার বয়স খুবই কম, মাত্র 23-24 বছর বয়স। এই বয়সে আশা করি আপনার কোনো ডায়াবেটিস অথবা, আর আপনি যেই প্রেশারটি বললেন সেটি ব্লাড প্রেশারের মধ্যে পড়ে না। যাই হোক, আশা করি আপনার অন্যান্য কোনো সমস্যা নেই, যেমন থাইরয়েড অথবা রক্তশূন্যতা। আমি এখন কখন টেস্ট করিনি অবশ্য, আমি আসলে ঠিক জানি না। তবে আমার একটা প্রবলেম, যেটা আমার হার্টবিটটা মানে ওটা অনেক বেশি থাকে, তো এটা আসলে জানি না যে কেন এত বেশি থাকে। আর মাঝে মাঝে একটু ব্রিদিং প্রবলেম, মাঝে মাঝে না, প্রায় সবসময় আমি একটু হেভি ব্রিথ করি। হেভি ব্রিথ করেন, খুব ঘন ঘন নিঃশ্বাস নেন। এখানে ওনার প্রশ্নের উত্তরটা দিই। আচ্ছা, আর আপনার কি দ্বিতীয় একটি প্রশ্ন আছে বলেছেন? হ্যাঁ, দ্বিতীয় একটি কোশ্চেন হচ্ছে আমার আন্টি, সে 33 এজ, তার ওয়েট 135, আর হাইট আমার মতোই। তার পুরো উল্টো, লাইক তার হার্টবিট সবসময় খুবই লো থাকে। আচ্ছা, কত লো? খুব লো থাকে, লাইক 71 বা 72 হলেই মনে হয় যে অনেক, মানে তার জন্য অনেক বেশি হার্টবিট। আচ্ছা, ঠিক আছে। 60 এরকম থাকে তার হার্টবিট, আর প্রেশার খুব লো থাকে। নিচেরটা তার 82 বা 79, 80 হলে তার মাথাটাতে ঘুরে, মানে খুব অস্থির হয়ে যায়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। বুঝে ফেলতে পারে। অসংখ্য ধন্যবাদ চমৎকার দুটি প্রশ্ন করার জন্য। ডক্টর হাসান, আমরা কিন্তু একটি প্রশ্ন বারবার পাচ্ছি, ওজন উচ্চতা কম, বয়সও কম, কিন্তু হার্টবিট বেড়ে যাচ্ছে। আপনি কি মনে করেন সেটা? আসলে হচ্ছে ওনার, আমি যেটা মনে করি যে ওনার ব্লাড ওয়ার্ক করা হয় নাই। ওনার হয়তো বা থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, অথবা অ্যানিমিয়া থাকতে পারে। আর ব্লাড প্রেশার যেটা, আসলে আমাদের ব্লাড প্রেশার যেটা এখন নরমাল 140/90, 140/90 নিচে যদি থাকে, হ্যাঁ, ব্লাড প্রেশারকে আমরা নরমাল বলবো। আচ্ছা আচ্ছা। যদি 140 আর 90 উপরে চলে যায়, তখন আমরা মানে লাইফস্টাইল মডিফিকেশন, ওষুধ খাওয়া চিন্তা ভাবনা করবো, বা ব্লাড প্রেশার আছে বলবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর ওনার খালার যেটা ব্লাড প্রেশারটা লো থাকে, আবার ওনার হার্টের কিন্তু বললো যে হার্টবিটটা কম থাকে। এখন যদি ঘুমের মধ্যে কম থাকে, সেটা কিন্তু ফাইন, সেটা ঠিক থাকবে, সেটা কোনো প্রবলেম নাই। ঘুমের মধ্যে সবার, অথবা যারা অ্যাথলেট, মানে খেলাধুলা করে, তাদের কিন্তু ব্লাড প্রেশার কম থাকতে পারে। হ্যাঁ, ইভেন 50-এর নিচে গেলেও কোনো চিন্তা করার কিছু না। কিন্তু ওনার যদি স্বাভাবিক অবস্থায় ব্লাড প্রেশারের সাথে লো এবং ওনার হার্ট রেটও লো থাকে, এটা কিন্তু অবশ্যই ওনার ইকেজি করতে হবে, ওনার ব্লাড প্রেশার দেখতে হবে, ওনার ব্লাড ওয়ার্ক করতে হবে, তাহলে এটা সিরিয়াস। ওনার এমন হতে পারে যদি বেশি কমে যায়, হ্যাঁ 40-এর নিচে কমে যায়, ওনার হয়তো বা পেস মেকার লাগতে পারে, অথবা উনি কোনো ওষুধ যদি খায়, ব্লাড প্রেশার ওষুধগুলো বন্ধ করতে হবে এখনই। হ্যাঁ, ওনার এখনই ডাক্তার দেখাতে হবে যে ওনার কিসের কমপ্লিকেশনের জন্য ব্লাড প্রেশারটা লো হয়ে গেল। হয়তোবা উনি বেটা ব্লকার, মানে অন্য কোনো ওষুধ খাচ্ছেন যেটা ব্লাড প্রেশার লো করছে, অথবা হার্ট রেট লো করছে। প্রথম ওষুধগুলো বন্ধ করতে হবে, নরমাল ব্লাড ওয়ার্ক করতে হবে এবং ইকেজি করতে হবে। তাহলে দর্শক, আমরা জেনে নিলাম। আর এত দূর থেকে কোশ্চেন করতেছে সবাইকে এত ধন্যবাদ, খুব ভালো লাগছে আপনাদের কোশ্চেন। আমরা জেনে নিলাম। দর্শক, আপনার ডক্টর হাসান যে কথাটি বললেন, ব্লাড প্রেশার, হার্টবিট বেড়ে যাওয়াটা
যেমন ভালো লক্ষণ নয়, হার্টবিট কমে যাওয়াটাও ভালো লক্ষণ নয়। দুই ক্ষেত্রে আমাদের অবশ্যই ইকেজি করে নিতে হবে। আর হার্টবিট যদি বেশি কমে আসে, পেস মেকারের দরকার হতে পারে। আপনি অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে একটি পুরো চিকিৎসা করে নেবেন আপনি এবং আপনার আন্টির জন্য। আমাদের সাথে আছেন নাহার, ফ্লোরিডা থেকে। নাহার, বলুন আপনার প্রশ্ন। নিউ ইয়র্ক থেকে আছেন নাহার। নাহার, হ্যালো। জি নাহার, বলুন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম যে প্রেশারটা যখন মাপলে মানে উপরেরটা কত থাকলে নরমাল আর নিচেরটা কত থাকলে? আচ্ছা, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। এত এত কষ্ট করে যে আমাদের অনুষ্ঠানগুলো দেখেন আপনারা, সত্যি এটা প্রশংসনীয়। অবশ্যই। সেটা হচ্ছে 140/90, এটা এখনকার স্ট্যান্ডার্ড। উপরেরটা 140, নিচে 90। আসলে উপরে যদি আমরা 130 আর নিচেরটা যদি শুধু 85 থাকে, সেটা ওর মধ্যে থাকে বেস্ট হবে। কিন্তু 140/90 উপরে চলে গেলে আমাদের ডাক্তার দেখাতে হবে। 140 উপরে এবং 90 উপরে গেলেই আমরা হাই ব্লাড প্রেশার। দর্শক নাহার, আমরা জেনে নিলাম আমাদের ব্লাড প্রেশার অবশ্যই উপরেরটি 140 এর নিচে এবং নিচেরটি 90 এর নিচে থাকলে আমরা বলবো নরমাল ব্লাড প্রেশার। অসংখ্য ধন্যবাদ ডক্টর হাসান। আসলে আমার একটা প্রশ্ন ছিল, ব্লাড প্রেশার এবং স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণ হলে এটা কিভাবে আপনারা বুঝেন এবং কি করা উচিত আমাদের? আচ্ছা, এটা কিন্তু খুবই ভালো কোশ্চেন। আমি মানে আজকে অনুষ্ঠানে যদি বলতে পারি, আমার মনে হয় আমাদের জানা উচিত বাঙালি হিসাবে আমাদের সবাইকে একটু কনসিয়াস হওয়া ভালো। যেটা আমরা অনেক সময় যেরকম ব্লাড প্রেশার যখন অনেক বেশি হয়ে যায় তখন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। আচ্ছা, প্রথমে এরকম হতে পারে যে একটা পেশেন্টের উইদিন 24 আওয়ার হাতে একটু সাইড অথবা ডান হাত বা পা যে কোনো অথবা ফেস একটু হতে পারে যেরকম অবশ্যের মতো, এরকম যদি 24 ঘন্টার মধ্যে আসে এবং চলে যায়, সেটাকে আমরা বলবো যে টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এটা 24 ঘন্টার মধ্যে চলে যায়, আসছে একটু, চলে যায়, আসছে, এরকম হয় তার। তাকে একটা অ্যাসপিরিন খেতে হবে এবং নিউরোলজিস্টকে দেখতে হবে। ব্লাড প্রেশারের সাথে সাথে এটাও থাকে, তখন এটা তাদেরকে অ্যাসপিরিন সবসময় খেতে হবে। এখন অনেক সময় পেশেন্টের যেরকম রাইট হাতটা অবশ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, সে নাড়তে পারতেছে না, বা লেফট হাত যে কোনো একটা, অথবা ফেশিয়াল ড্রুপ হয়ে গেছে, চোখের পাতাটা পড়ে গেল, যে টোসিস যেটাকে বলি, এরকম কোনো, বা এক পাশের গালটাকে পড়ে গেল, খাবারটা পড়ে যাচ্ছে, এটা যদি কারোর হয় সেটা আর কি আমরা স্ট্রোক বলবো। এখন স্ট্রোকের জন্য খুবই ইম্পর্টেন্ট যেটা উইদিন 3 আওয়ার্স, 3 ঘন্টা। অ্যাকচুয়ালি এখন বলে, এখন লেটেস্ট এই বছর বলে 270 মিনিটস, 4.5 আওয়ার্স হয়ে গেছে। আগে ছিল 3 আওয়ার্স, 3 আওয়ার্সই ধরবো আমরা এখন। ভালো 3 আওয়ার্সের জন্য আমরা যদি আমরা হসপিটালে জোরে পৌঁছাতে পারি, অ্যাটলিস্ট আমরা 911 কল করে, তখন আমরা একটা মানে যেরকম বলে যে বাস টিটিপি, টিটিপি একটা ওষুধ আছে যেটা এটাকে থ্রম্বাসটাকে ভেঙে ফেলে, ব্লাড ক্লটটাকে বাস্ট করে ভেঙে ফেলে। সুতরাং আমাদের মনে রাখতে হবে অবশ্যই এরকম কোন অবসরে অ্যাসপিরিন একটা ফার্স্টে বাসায় খেয়ে ফেলতে হবে। এটা অ্যাসপিরিন আমরা চেস্ট পেইন হোক অথবা। আমাদের সাথে দর্শক চলে আসছেন, কিন্তু দর্শকের প্রশ্নে যাওয়ার আগে একটু যদি জিনিসটি বলে দিই, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা ডক্টর হাসান বলেছেন, যাদের ব্লাড প্রেশার আছে, উচ্চ রক্তচাপ, এবং কারো যদি কখনো হাত একটু অবশ লাগে অথবা মুখের এই পাশে অবশ লাগে, চোখের পাতা অবশ লাগে, সেইটি কিন্তু স্ট্রোকের লক্ষণ। এবং ডক্টর হাসান বলেছেন এই ধরনের কারো সমস্যা হলে যদি আপনারা 3 ঘন্টার মধ্যে 911 কল করে হসপিটাল ডোর পর্যন্ত পৌঁছে যেতে পারেন, তাহলে সেই রোগীকে বাঁচানো খুবই সহজ হয়ে যায় ডাক্তারদের জন্য। কারণ 3 ঘন্টার পরে হলে যে রক্ত জমাটগুলো বেঁধে যায় সেগুলো ভাঙা খুব কঠিন হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। প্যারালাইসিসটা ভালো হয়ে যেতে পারে, প্যারালাইসিসটা ভালো হয়ে যাবে যদি আপনারা 3 ঘন্টার মধ্যেই হসপিটালে চলে যেতে পারেন। আমাদের সাথে আছেন ইসলাম, নিউ ইয়র্ক থেকে। ইসলাম, বলুন আপনার প্রশ্ন। ইসলাম। ওয়ালাইকুম সালাম। না, আমার ওই যে আমার প্রেশার আছে, ব্লাড প্রেশার, অনেক দিন থেকে মেডিসিন খাই, তারপরে অ্যাসপিরিনও খাই। আচ্ছা। তো মাঝে মাঝে আমার আঙ্গুলগুলো আবার ওই যে মানে আর্থ্রাইটিসের পেইন করে, আঙ্গুলের গিরা, শরীরের মানে মেরুদণ্ডটাও ব্যথা ট্যাথা করে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আর হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে নাকি হাত পা বাঁকা হয় আর কি, মানে ওই যে হাতও অনেক সময় বাঁকা হয়, আবার হাতটা পাটা একটু অনেক সময় তারা দিলে হয়তো বাঁকা হচ্ছে।
তাহলে আবার একটু সপ্তাহে পরে একটু হাতটা মেসেজ করলে পরে ঠিক হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, এটা কি আর্থ্রাইটিসের কারণে? কিন্তু আমার প্রেশার আছে অনেকদিন থেকে, আমি প্রেশারের ওষুধ খাই, ডাক্তার সবসময় রেগুলার। আচ্ছা, আপনার রেগুলার প্রেশার কত থাকে? এখন তো ওষুধ খেলে তো নরমাল হয়ে যায় 80। আচ্ছা, আপনার বয়স এবং ওজন উচ্চতা কত? আমার বয়স কত? জি, আমি বুঝতে পারলাম না, শুনতে পারি। আপনার বয়স কত? আমার বয়স 54 বছর। জি জি। আর ওজন এবং উচ্চতা? ওজন 180 পাউন্ড। 180 পাউন্ড। উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। আচ্ছা, 5 ফুট 7 এবং 180 পাউন্ড। আচ্ছা, ঠিক আছে, জেনে নেই আপনার প্রশ্নের উত্তর। অসংখ্য ধন্যবাদ। 54 বছর বয়স, ব্লাড প্রেশার আছে, ওষুধ ওনার ব্লাড খাচ্ছেন। প্রেশারের সাথে সাথে ওনার আর্থ্রাইটিসের প্রবলেম হ্যাঁ, আছে উনি যেটা জিজ্ঞেস বলছেন। করছেন এটা কি আর্থ্রাইটিস কিনা, কারণ ওর ব্যথা হচ্ছে, আঙ্গুল অবশ্যই আসছে। আঙ্গুলে উনি বলছে ব্যথা হচ্ছে। জি জি, ব্যথা ডিফারেন্ট জায়গায় ব্যথা হচ্ছে। জি জি জি। মনে হয় এটা ওনার আর্থ্রাইটিসের পেইন, আমার যেটা মনে হলো শুনে। হ্যাঁ, অনেক সময় হয় কি যদি মনে একটা সিঙ্গেল জয়েন্টে ব্যথা থাকে, হ্যাঁ, সেটা সাধারণত গাউট হয়, দেখতে হবে উনি কোন ওষুধ খাচ্ছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা যদি অনেক সময় হাইড্রোক্লোরোথায়াজাইড দিয়ে আমরা ট্রিট করি, যেটা পেশাব বেশি করে পানিটা কমায় ফেলে শরীরের মধ্যে। হাইড্রোক্লোরোথায়াজাইড দিলে আবার আমাদের হয় গাউটের প্রবণতাটা বাড়ে, ইউরিক অ্যাসিড লেভেলটা শরীরে বেড়ে যায়। তো ওনার ডাক্তারের সাথে আলাপ করতে হবে যে উনি কি কি ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, যদি এটা হাইড্রোক্লোরোথায়াজাইড ওষুধটা ওনার খাচ্ছেন তাহলে ওটাকে বন্ধ করতে হবে এই পর্যায়ে। আচ্ছা, যদি ব্যথা না থাকতো তাহলে এটা কন্টিনিউ করলে প্রবলেম ছিল না, কিন্তু যদি সিমটমটা আসে গাউটের তাহলে বন্ধ করতে হবে। আচ্ছা, চমৎকার, আমরা জেনে নিলাম। দর্শক, আপনার ব্যথাগুলো যেহেতু হচ্ছে, ডক্টর হাসান বলেছেন হয়তো আপনি যে ওষুধ খাচ্ছেন তার সাইড ইফেক্ট থেকে হচ্ছে কিনা আপনি একটু আপনার ডাক্তারকে জিজ্ঞেস করে জেনে নেবেন। আমাদের সাথে আছেন আশরাফ, নিউ ইয়র্ক থেকে। আশরাফ, বলুন আপনার প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আফসর বলছি, ওজন পার্ক, কুইন্স থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। আচ্ছা, আমার কোলেস্ট্রল আছে বুঝছেন, আর ওই যে ডায়াবেটিসের ভাব আছে ডাক্তার সাহেব বলছে, প্লাস আমার মাঝে মধ্যে যখন ক্ষুধা লাগে তখন শরীরটা একটু স্ট্রেকের ভাব আসে, আর ওই প্রেশারটা লোটা 58 বা 55 এ চলে আসে, আর উপরেরটা থাকে 110 120। তো আমার কি করতে হবে একটু তা বলবেন? আচ্ছা, আপনার ডায়াবেটিস আছে বলেছেন, আপনার বয়স কত? ডায়াবেটিস আমার বলছে ডায়াবেটিসের লক্ষণ আছে বা ডায়াবেটিস হয় নাই। আচ্ছা, আর বয়স কত? 44। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওনার যেটা প্রবলেম হচ্ছে যে হাত পা কাঁপছেন। জি 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 জি। ব্লাড প্রেশার কমে যাচ্ছে মাঝে মাঝে। উনি ব্লাড প্রেশার ওষুধও খাচ্ছেন। জি জি। আর হলো উনি কোলেস্টেরল ওষুধ খাচ্ছেন। জি, রাইট। আসলে ওনার ব্লাড প্রেশারটা মানে হয়তোবা যখন শেক হয় শরীরে বেশি ব্লাড প্রেশার কমে যেতে পারে, হয়তোবা ওনার ওষুধটা এতটা খাওয়া দরকার পড়ে না, এটা হতে পারে। আর আরেকটি জিনিস যেটা আমি মনে হচ্ছিল যে অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া যেটাকে আমরা বলি, শরীরে যদি সুগার যদি খুব বেশি কমে যায়। কিন্তু ওনার ডায়াবেটিসের ভাব, মানে ওনার সুগার বেশি, এটা উনি ভাবতেছেন। আচ্ছা, তা আমি মনে হয়, কিন্তু সুগার অনেকের ফল করে যেতে পারে, যাদের ডায়াবেটিস তাদের সাধারণত এটা হবে যে শেকিং হবে, হাঙ্গার হবে, খিদা লাগছে, আচ্ছা আচ্ছা, খিদার সাথে সাথে হাঙ্গার হবে, সোয়েটিং হবে। জি জি, সেগুলা। হাইপোগ্লাইসেমিয়া আমরা যেটা মেডিকেল টার্মে বলি, হাইপোগ্লাইসেমিয়া মানে রক্তে সুগারের পরিমাণ, চিনির পরিমাণ যদি কমে যায় সেটা কিন্তু খারাপ। ডায়াবেটিস রোগীদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, বেশি সুগার থাকা কিন্তু ভালো। আচ্ছা, কম সুগারের থেকে। কম সুগারের শরীরে যে এফেক্টটা হয়, ব্রেনের মধ্যে এফেক্টটা হয়, হ্যাঁ, মানুষ তখন আর রিকভার দ্বারা মরে যায়। হাইপোগ্লাইসেমিয়া ইজ ওয়ার্স। এটা যদি একটু বুঝিয়ে দেন। সেটা যেরকম যদি আমার ডায়াবেটিস থাকে, রাইট, এখন আমি ওষুধ খাচ্ছি, চেক করছি না কিন্তু আমি ওষুধ খাচ্ছি, তখন সুগার কিন্তু কমায় দিবে। এবং আমার মনে মনে আমরা প্র্যাকটিস করি কি, মনে চিন্তা করি যে ভাত কম খাবো, এটা কম খাবো। তো ডায়াবেটিক রোগীরা তারা চিন্তা করে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে, কিন্তু এদিকে ওষুধ কিন্তু সময় মতো খায়। হ্যাঁ, তখন তাদের হয় কি, খাওয়া কম, ওষুধ খাওয়া হচ্ছে বেশি, বিশেষ করে রোজার সময়, তখন হবে কি ওদের সুগার লেভেলটা ফল করতে পারে। হ্যাঁ, চেক করতে হবে আর কি, চেক করে তারপর ওষুধ খেতে হবে, যে ওষুধটা যদি বেশি খাওয়া হয় তখন হাইপোগ্লাইসেমিয়ার ইফেক্ট গুলো যেরকম শকে চলে যায়, হাইপোগ্লাইসেমিক শক। আসলে সুগার বেশি খাওয়া ভালো, থাকা ভালো ডায়াবেটিক রোগীদের কমের থেকে। ঠিক আছে, আমরা জেনে নিলাম। আশা করি আপনার কোনো রকমই কোনো সমস্যা হবে না, আপনি ঠিক সময়ে আপনি খাবারটা খেয়ে নেবেন। আমাদের সাথে আছেন এখন ইসলাম, দেলোয়ার থেকে। ইসলাম, বলুন আপনার প্রশ্ন। ইসলাম, জি জি, বলুন প্রশ্ন, বলুন। শুনতে পাচ্ছি, বলুন।
হ্যালো, ইসলাম আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার আসলে 3টা প্রশ্ন ছিল আপা। জি বলুন। বলুন, শুনতে পাচ্ছি, বলুন। তো আমার প্রথম প্রশ্নটা হলো আমার নিজের ব্যাপারে। আমি 2001-এ আমার হার্ট অ্যাটাক করে। আচ্ছা। 2001-এ আমার হার্ট অ্যাটাক করে এবং ওতে এনজিওগ্রাম করা হয় এবং বেলুন দেওয়া হয়। তো এখন মোটামুটি আমি ভালোই আছি, ওষুধ খাইতেছি, প্লাস আমার ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল আছে সামান্য। এটা হলো এক। দ্বিতীয়তে হলো আমার ওয়াইফের 2008 সালে ব্রেইন স্ট্রোক করে এবং তার পুরা মাথাটাকে পিছনের থেকে সামনে পর্যন্ত ওপেন করে প্রায় 18 ঘন্টার একটা সার্জারি হয়, কিন্তু সার্জারির পরে তার টোটালি কথাবার্তা বন্ধ হয়ে যায়। এখন কথাবার্তা যা বলি আমরা তার সাথে সম্পূর্ণ ইশারা ইঙ্গিতেই বলি। সে মাথা নেড়ে কিংবা হাত নেড়ে কিংবা ঠোঁট নেড়ে কথা বলে, কথা বলতে পারে না। আচ্ছা আচ্ছা, সরি। এবং 3 নম্বর প্রশ্নটা হলো যে ডাক্তার আফা, আজকে টিভিতে আমরা দেখতে পাচ্ছি উনি যদি নিউ ইয়র্কে কোথাও কোনো হসপিটালে যদি চাকরি করে থাকেন এবং কিংবা ওনার যদি কোনো ক্লিনিক থাকে, আমি সেখানে কি ওনাকে দেখাইতে পারি? আমার ব্লু ক্রস ব্লু শিল্ড ইন্স্যুরেন্স আছে, অসুবিধা নেই? অবশ্যই অবশ্যই, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। আচ্ছা, অবশ্যই আমরা একটু জেনে নিই। আপনার ওয়াইফের বয়সটা জানা হয় নাই যদিও। আর ডক্টর বর্ণালীর সাথে আপনারা দেখা করতে চাচ্ছেন, আপনারা যদি অনুষ্ঠানের শেষে আমাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন, আমরা অবশ্যই আপনার ডক্টর বর্ণালীর যোগাযোগের ঠিকানা এবং টেলিফোন নম্বর আপনাদের জানিয়ে দেব। উত্তরগুলো জেনে নিচ্ছি। ওনার প্রথম প্রশ্ন যেটা মানে খুবই ভালো প্রশ্ন, যে ওনার ডায়াবেটিস আর ওনার হাই ব্লাড প্রেশার আর কোলেস্টেরল আছে, একটা হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম ছিল। তো এনজিওগ্রামে ওনার বেলুন করা হয়েছে। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারিনি ওনাকে স্টেন্টও করানো হয়েছে কিনা। যাই হোক, উনি এখন ব্লাড প্রেশার যেহেতু ভালো, ডায়াবেটিস ওনার কন্ট্রোলে এবং আর কোলেস্টেরলের কন্ট্রোলে, তার মানে ওনার ফলো আপটা ভালোই হচ্ছে। যেখানেই উনি দেখাচ্ছেন অবশ্যই সুন্দরভাবে মেনটেন করতে পারছেন। তাহলে এর মধ্যে যেরকম বেলুন প্লাস্ট করলো বা হার্টে যদি স্টেন্টও বসায়, তাদের চান্স থাকে যে এটা আবার রিস্টেনোসিস ব্লক হয়ে যাবার। ওনার তো ব্লক হয়নি, নিশ্চয়ই উনি যে সমস্ত ওষুধ খাওয়া উচিত, যেরকম প্লাভিক্স, যদি স্টেন বন্ধ করা স্টেন থাকে কারো, তাদেরকে প্রতিদিন প্লাভিক্স খেতে হবে রেস্ট অফ দ্য লাইফ, এখনকার জন্য। যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওষুধ ওনার, ফার্স্টে হচ্ছে প্লাভিক্স খেতে হয়, খেতেই হবে। হার্ট অ্যাটাক ছিল ওনার একটা বিটা ব্লকার খেতে হবে, আর সিম্বাস্ট্যাটিন যেটা কোলেস্টেরল কমানোর ওষুধ, অ্যাসপিরিন একটা কিছু ওষুধ খেতে হবে। আর ডায়াবেটিসের সবসময় কন্ট্রোল রাখতে হবে। 1 বছর 2 বছর 3 বছর ওনার ব্লক হয় না স্টেনোসিস, স্টেন বসানোর পরে, কিন্তু এটা আবার হতে পারে কিন্তু। আচ্ছা, আর ওনার ওয়াইফের কোশ্চেন, আর ওনার ওয়াইফের যেটা উনি বললেন, এটা আসলে দুঃখজনক, কিন্তু সেটাই আমি বলছিলাম, যেরকম ব্রেইনের পার্ট যেটা আমি নিয়ে আসছি, তো ওটা হচ্ছে যে টেম্পোরাল পার্ট অফ দ্য বোন। হ্যাঁ, ঠিক এইদিকে একটা স্পিচ, একটা লোকেশন থাকে, কথা বলার লোকেশন থাকে। ওনার যখন ব্রেইনে ব্লিডিংটা হচ্ছে এখান থেকে এখানে, 18 ঘন্টা অপারেশন এগুলোকে সাকশন করে তো বের করে ফেলছে। আচ্ছা, কিন্তু এখানে যে এফেক্টটা হয়ে গেছে বা যে ড্যামেজটা হয়ে গেছে, সেই জন্য উনি কথা বলতে পারতেছেন না। তো এখন ওনার যদি বারবার উনি রিহ্যাব করে, স্পিচ থেরাপি করে, হ্যাঁ, আমেরিকার মতো এখানে বিশেষ করে বাংলাদেশে হয়তো বা সেই ফ্যাসিলিটি গুলো নাই, কিন্তু এখানে অবশ্যই থাকার কথা। হ্যাঁ, আমি তো যখন ব্রেইন সার্জারিতে আমি কাজ করেছিলাম, নিউরো সার্জারিতে, আমি দেখতাম তখন পেশেন্টদেরকে রিহ্যাবে পাঠানোর পরও, এগুলো ব্লাড বের করে ফেলার পরও, তারপরে এখানে যে ইসকেমিয়াটা হয়ে যায়, দ্য এফেক্ট, কিন্তু তারা অনেক পেশেন্ট এরকম তারা ভালো হয়ে যায়। তবে আল্লাহর কাছে আমাদের অনেক আমাদের শুকরিয়া যে উনি এই পর্যন্ত আসতে পারছে ব্রেনের সার্জারিটার পরে। হ্যাঁ, দর্শক আমাদের বলে দিচ্ছে আপনার ওয়াইফের যে জিনিসটা হয়েছে, আমরা ব্রেইনের যে অংশটা আমাদের কথা বলতে সাহায্য করে, সেই অংশে ওনার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার কারণে উনি এখন কথা বলতে পারছেন না। কিন্তু এখানে রিহ্যাব আছে, থেরাপি আছে, এগুলো যদি কন্টিনিউ করেন, ওইখানে রক্ত সঞ্চালনটা আবার হয়ে গেলে হয়তো উনি আবার কথা
কথা বলতে পারবেন। ওনার প্রেসারটা কন্ট্রোল রাখতে হবে, কোলেস্টেরল লেভেলটা ঠিক রাখতে হবে, ডায়াবেটিস যেন ডেভেলপ না করে, খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে। ডক্টর হাসান, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে যদি সহজভাবে কিভাবে ব্লাড প্রেসার কমিয়ে রেখে আমরা মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ করতে পারি, এটি যদি আপনি একটু সহজ করে বলে দেন। হ্যাঁ, ধন্যবাদ। আর দর্শকদেরকেও এত কষ্ট করে এই অনুষ্ঠান দেখার জন্য, হ্যাঁ নিয়মিত যারা দেখছেন প্রশ্ন করছেন, খুবই ভালো লাগে। আমিও কিন্তু অনুষ্ঠানগুলো দেখি, ভালোই লাগে, আমিও মাঝে মাঝে কোশ্চেন করি। এখন অবশ্যই যেটা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে শেষ করার আগে, এবং আমাদের কলা কৌশলে বিশেষ করে আপনাকে কষ্ট করে কাজ ফেলে আসে সবার অনুষ্ঠান, সবাইকে ধন্যবাদ। এখন আমি যেটা বলতেছি যে আমাদের প্রথমে আমাদের ওজনটা বাড়াতে পারবো না ব্লাড প্রেশার না হওয়ার জন্য। জি জি, আমাদের খাদ্যাভ্যাসগুলোতে যেটা আমি বারবার করে আজকে বলছি, ব্রাউন রাইস খেতে হবে। হ্যাঁ, ঈদের মধ্যে পোলাও খাবো, হ্যাঁ কালিজিরা চাল খাবো, বাসমতি চাল খাবো, কিন্তু প্রতিদিন খাবারের মধ্যে আমরা অবশ্যই বর্জন করবো। আটার রুটি খাওয়ার চেষ্টা করব, পিটা ব্রেড খেলে সেটা আটার রুটি হতে হবে। হ্যাঁ, আবার খাবারের মধ্যে সবজি খেতে হবে আমাদেরকে, এবং তেলটার পরিমাণ কম। হ্যাঁ, এবং কি ধরনের তেল খাচ্ছেন সেটা যেরকম কোলেস্ট্রল ফ্রি কিছু কিছু তেল, যেরকম সেই জন্য আপনাকে সয়াবিন তেল যেটা কোলেস্ট্রল ফ্রি, হ্যাঁ সেটা ক্যানোলা অয়েলটা এখানে ভালো, এখানে কম খরচ ক্যানোলা অয়েল, সয়াবিন তেলের মধ্যে। আর আপনার অলিভ অয়েল যে সবাইকে খেতে হয়, অলিভ অয়েলটা কিন্তু কাঁচা খেতে হয়, অলিভ অয়েলটা কিন্তু রান্না করে খেতে হয় না। হ্যাঁ, অলিভ অয়েলটা কাঁচা খেয়ে ভালো, ওখানে ওমেগা থাকে। হ্যাঁ, তারপরে ফ্লেক্সিড কিছু থাকে না, সেটা ভালো। সেই সমস্ত খাবার অভ্যাসগুলো ভালো। এক্সারসাইজ করতে হবে সপ্তাহে 5 দিন 1 ঘন্টা করে, এইগুলা করতে হবে। আর নিয়মিত মানে আমাদের ঘুমের চেষ্টা করতে হবে, রিল্যাক্সেশন টেকনিক গুলো আনতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ডক্টর হাসান আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে চমৎকার একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্য। দর্শক, আমরা জেনে নিলাম আজকে ডক্টর বর্ণালী হাসানের কাছ থেকে ব্লাড প্রেশার এবং মস্তিষ্কে রক্তক্ষরণ কিভাবে কমানো যায়। ডক্টর হাসান সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের ওজনটা ঠিক রাখতে হবে। আমরা বাঙালি হিসাবে আমাদের ওজন উচ্চতা সাধারণত 5 থেকে 5 ফুট 7-8 ইঞ্চির মধ্যে হয়, এবং সেই উচ্চতা অনুযায়ী আমাদের ওজন কিন্তু অবশ্যই 140 থেকে 160-এর ভিতর রাখতে হবে। আপনারা খেয়াল করবেন আপনাদের ওজন যেন কখনোই 160-এর উপর না যায়, এবং সেটা না যাওয়ার জন্য আমাদের খাবার দেখতে হবে, ব্যায়াম করতে হবে নিয়মিত। আর আরেকটি জিনিস ডক্টর হাসান কিন্তু বারবার বলেছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের চিহ্ন হচ্ছে আপনার হাত কিছুটা অবশ হয়ে আসতে পারে, ডান হাত, বাম হাত, গালের এক অংশ, চোখের নিচ, এই ধরনের সিমটম যদি কারো হয়ে থাকে তারা যেন খুব শীঘ্রই ইমার্জেন্সি কল করে হসপিটালে চলে যান 3 ঘন্টার মধ্যে। যদি 3 ঘন্টার মধ্যে যান তাহলে আমরা সেই রোগীকে প্যারালাইসিস থেকে রক্ষা করতে পারি। দর্শক,